আপনারা শুনছেন গল্প মেঘে ঢাকা তারা পর্ব 2। এমনই নামাশাদের গল্প শুনতে আমাদের প্রিয়তমা চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আর গল্প শুনুন আর আনন্দ উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প মেঘে ঢাকা তারা পর্ব 2। রাত্রের কালো অন্ধকার সরে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে। পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। থানা থেকে বেরিয়ে নিজের গাড়ির সামনে এসে দাঁড়ালো রুদ্র। একবার আকাশের দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ল। কিছু দূর যাওয়ার পর একটা ফাঁকা রাস্তায় গাড়ি থামালো। গাড়ির সিটটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে হেলান দিল। রাত জাগা চোখ দুটো বন্ধ করার মিনিট পাঁচেকের মধ্যেই ঘুম এসে ভর করল। গাড়ির হর্নের শব্দে আচমকা ঘুম ভেঙে যাওয়ায় উঠে বসল রুদ্র। চোখ খুলে জানলার বাইরে তাকাতেই বুঝল সকাল হয়েছে অনেকক্ষণ আগেই। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে গাড়িতে স্টার্ট দিল সে। বাড়িতে যখন রুদ্র ঢুকল তখন সকাল 7:30 বেজে গেছে। এই সময় প্রায় বেশিরভাগ সকলেই ডাইনিং এ থাকে। ড্রয়িং রুম ক্রস করার সময় রুদ্রর কানে এলো, এসেছো ভাই? তা তোমার কি দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই? বাড়িতে থাকতে হয় তাই থাকছো নাকি? যাকে আমাদের ঘাড়ে ফেলে রেখেছো তার জন্য আদৌ কোনো চিন্তা হয় তো তোমার? রুদ্র না তাকিয়েও জানে এটা ওর বড় বৌদি চূর্ণীর গলা। ওর দুই দাদা আর ছোট বোন খেতে বসে। দুজন যায় অফিসে আর বোন যায় কলেজে। ডাইনিং এর পাশে অ্যাটাচড রান্নাঘরে মা আর মেজ বৌদি রান্না করে, আর বড় বৌদি সকলকে পরিবেশন করে সেই খাবার। চৌধুরী বাড়ির সকালের চিত্রটা অনেকটা এরকমই। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে রুদ্র। মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। স্নান করলে হয়তো শরীরটা ভালো লাগবে এরকম ভেবে রুদ্র ঘরে যাচ্ছিল, কিন্তু ও হয়তো ভুলে গিয়েছিল এই মুহূর্তে ওকে একটা বড় অশান্তির মুখোমুখি হতে হবে। সত্যি আর তোকে নেওয়া যাচ্ছে না ভাই। সংসারের প্রতি এমন উদাসীন হয়ে থাকলে কি আর চলে? চাকরি তো আমরাও করি নাকি? হ্যাঁ, রুদ্রর বর্দা শুভ্র বলল কথাটা। এবার ওর মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। বড় ছেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তোরা কি রে? ছেলেটা কাল সেই সকালে বেরিয়েছিল, আজ সবে মাত্র ফিরলো, এর মধ্যেই তোকে ওরা এত কথা শোনাতে শুরু করেছিস? আগে ছেলেটাকে একটু দম ফেলতে দে। আর তোদের তো কোনো দায়িত্ব নিতে হয় না। যা ঝক্কি সে তো আমি, মেজ বৌমা রিমি সামলে নি। ঘাট হয়েছে মা, আপনার ছোট ছেলেকে উচিত কথা বলে খুব অন্যায় করে ফেলেছি। সংসারে কয়েকটা পয়সা বেশি দেয় বলে ওর যে গুরুত্ব সবচেয়ে বেশি সেটা ভুলে গিয়েছিলাম কি না? আমি বুঝতে পারছি না ঠিক কি সমস্যা হচ্ছে তোমাদের আমায় নিয়ে। কিসের এত ঝামেলা? ছোট খোকা, তুই ঘরে যা বাবা, গিয়ে স্নান করে খেতে আয় যা। হ্যাঁ ছোট ভাই, তুই ঘরে যা তো। রুদ্র নিজের ঘরের দিকে এগিয়ে যেতেই রাগে ফেটে পড়ল চূর্ণী। চূর্ণী একটা শাড়ির বুটিকে কাজ করে। চূর্ণী আর শুভ্রর ছেলে ক্লাস 3-তে পড়ে। মেজদা অভ্র বরাবরই চুপ থাকতে ভালোবাসে। সাংসারিক বিষয়ে অন্তত কোনোদিন কোনো নাকই গলায় না। মেজবউ মৌপর্ণাও তেমনই শান্ত নরম স্বভাবের। ওদের সকলের ছোট বোন ইভা, আর বাড়ির সব থেকে প্রবীণ সদস্য হলেন এদের সকলের মা। এই নিয়ে চৌধুরী বাড়ি। তবে আর একজন সদস্য আছে, তার সাথে আমরা পরিচয় করব কিছুক্ষণের মধ্যেই। স্নান সেরে পোশাক বদলে রুদ্র মায়ের ঘরে এলো। ঘরের মেঝেতে একটা দোলনা। দোলনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল রুদ্র। কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকার পর নিজের হাত দিয়ে পরম মমতার সাথে আদর করে দিল ঘুমন্ত বাচ্চাটাকে। রুদ্র, অনেকক্ষণ হলো তো তুই ঘরে এসেছিস, খেতে গেলি না যে? মায়ের গলার শব্দে পেছনে ফিরে তাকালো রুদ্র। সকলে বেরিয়ে গেছে। তোর বর্দা আর বড় বৌদি এই বেরোলো, ইভাও যাবে কলেজে। তুই খেয়ে নিবি চ।
তা বাবা, কালকে একটু ঘুম আসনি? চোখ মুখ লাল হয়ে আছে তো। আমার খিদে নেই মা, আমি বরং এখানে কিছুক্ষণ বসি। রাগ করেছিস বাবা? এই বড় বৌমাকে নিয়ে আর পারা যায় না। ওকে তো টুবলুর কোনো কাজই করতে হয় না, তাও যে কেন ওর অত বিরক্তি কে জানে। বিরক্তি হবে না? একটা 4 মাসের বাচ্চাকে রেখে তার বাবা দায়িত্ব জ্ঞানহীনের মতো বেরিয়ে যায়। আমাকে অপরের ঝামেলা কে ঘাড়ে নিতে চায় মা? তুই থাম। বড় বৌমাকে কোনোদিন কোনো ঝামেলা পোহাতে হয় না। আমি ইভার মেজ বৌমাই তো সংসারের সাথে সাথে টুবলুকেও সামলাই। ওর যে কেন এত রাগ আমি বুঝি না বাপু। আমার জন্য তোমাদের অনেক সমস্যা, তাই না মা? বড্ড অসুবিধা হয় বলো। আবার আবার শুরু করলি তুই? টুবলুকে সমস্যা ভাবি আমরা? ও আমার নাতি। তবে এবারে তুই একটু ভাব, আমি আর কতদিন আছি বলতো? এবারও তো নিজের সংসারে যাবে। আর এদিকে মেজ বৌমা। কি হয়েছে বৌমনির? মৃদু হাসলেন রুদ্রর মা। বাড়িতে নতুন অতিথি আসছে রে ছোট খোকা, কালকেই তো বৌমা বলল। মায়ের কথায় গভীর চিন্তায় ডুবে গেল রুদ্র। কিরে, এত কি ভাবছিস? এবার কিন্তু তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, টুবলুর জন্য অন্তত। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। সারাদিনের একটা লোক রাখলেই তো হবে। হ্যাঁ, সাথে ইভা আর তুমি তো আছোই। আমি কি বললাম আর তুই কি বুঝলি? আমি কিন্তু টুবলুকে দেখার জন্য লোক রাখতে বলিনি। আমি চাই এবার এমন একজন আসুক যে টুবলুর সাথে সাথে তোর খেয়ালটাও তো রাখবে। মা প্লিজ, আবার শুরু করলে। আমি কতবার করে বলবো যে আমি আর কোনো সম্পর্কে জড়াতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। আর ছেলেটার কথা একবার ভাববি না? ওর কি মায়ের আদর পাওয়ার কোনো অধিকার নেই বাবু? আচ্ছা, তুমি কি করে ভাবলে মা যে অন্য একজন এসে টুবলুকে আপন করে নেবে? কোনো দিন এমন হবে না, আর আমি এসবে বিশ্বাসও করি না। সবাই রোহিণী হয় না বাবু। একজনকে দিয়ে তুই গোটা নারী জাতিকে অবিশ্বাস করতে পারিস না। তোর এই চাকরি, এর মধ্যে ছেলেটার তো একটা কোল চাই। এতদিন তো আমরা সামলে রাখলাম, এবার তুই নিজের সাথে টুবলুকে নিয়ে একটু ভাব। উঠে দাঁড়ালো রুদ্র। দোলনা থেকে 4 মাসের ছোট্ট ছেলেটাকে কোলের মধ্যে চেপে ধরলো। কাউকে লাগবে না মা, কাউকে লাগবে না আমার জীবনে। সবাই ঠক হয়, সবাই। ভালোবাসা বলে কিচ্ছু হয় না মা। আমি একাই আমার ছেলেকে মানুষ করে নেব। রুদ্র বেরিয়ে গেল ঘর থেকে। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন ওর মা। হাসি খুশি থাকা তার ছেলেটা দিনে দিনে কেমন যেন পাষাণে পরিণত হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে সোজা একটা ক্রাইম সিনে গিয়ে সেখান থেকে থানায় এলো রুদ্র। রুদ্রাক্ষ চৌধুরী থানায় ঢোকার সাথে সাথেই সকলে সজাগ হয়ে যায়। কোনরূপ ফাঁকি দেওয়া যায় না কাজে। নিজের কেবিনের দরজা ঠেলে রুদ্র ঢুকবে, এমন সময় একটা চেনা গলার শব্দ পেয়ে ভ্রু কুঁচকে ঘাড় ঘোরালো। সাব ইন্সপেক্টরের টেবিলের সামনে একজন দাঁড়িয়ে অনবরত কেঁদেই চলেছে। অফিসারের কোনো কথা শুনতে সে রাজি নয়। সে নিজের মতো কিছু বুঝিয়েই চলেছে। দূরে থাকায় রুদ্র কান্না ছাড়া কিছুই শুনতে পেল না। সামনে একজন কনস্টেবল ছিল, কি হয়েছে জানবার জন্য তাকে কাছে ডেকে নিল রুদ্র। আর বলবেন না স্যার, কাল রেড করার সময় এই মেয়েটাকে পাওয়া গিয়েছিল ওই লক্ষ্মীর কোঠায়। মেয়েটা নাকি ইচ্ছা করে আসেনি, ওকে এই কাজের লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে নাকি ডেকে আনা হয়েছে। মেয়েটার নাকি কোথায় যাওয়ারও নেই, ও হোমে থাকতে চায়। তা হোমে থাকতে সমস্যা কোথায়? কালই তো বললাম ওর থেকে ট্রিটমেন্ট নিয়ে ওকে হোমে রাখো।
মেয়েটার বয়স 22। হোমে তো 18 বছরের উপরে কাউকে রাখা হয় না স্যার। ওকে বারবার ওর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছি, কিন্তু মেয়েটা কিছুতেই কিছু বলছেই না। ওর নাকি যাওয়ার কোনো জায়গাই নেই। ওকে হোমে থাকতে দেওয়ার বদলে যা করতে বলবে দরকার হলে ও নাকি তাই করবে। কনস্টেবলের কথা শেষ হওয়ার আগেই কেবিনে এলো রুদ্র। চেয়ারে বসে পড়ে হাতের সাহায্যে পেপার ওয়েটটা ঘোরাতে থাকলো। মুহূর্তের মধ্যে সোজা হয়ে উঠে বসে টেবিলে থাকা টেলিফোন কানে ধরে সাব ইন্সপেক্টরকে কল করে মেয়েটাকে ভেতরে পাঠাতে বলল। রিসিভার কান থেকে নামিয়ে রেখে চেয়ারে হেলান দিল রুদ্র। রুদ্রর মুখে এই মুহূর্তে ক্রূর হাসি ফুটে উঠেছে। এই গল্পের 3 নম্বর পর্বটি শোনার জন্য আমাদের প্রিয়তমা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা খুব তাড়াতাড়ি 3 নম্বর পর্বটি নিয়ে আসব আপনাদের জন্য। ততদিন অপেক্ষা করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।